আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তেহরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে আইডিএফ এর বোমা নিক্ষেপ। যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্ত করবে সরকার। কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যে ১,০২৫ কোটি টাকার সম্পদ জব্দ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলের সম্পদ ফ্রিজ করতে দুদকের চিঠি। এবং ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা ফেলেছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি 2টি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারিতে আছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারিতে আছেন। প্রস্তাব দিয়েছেন যুদ্ধবিরতির। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে এখন সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আশোদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছোটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচার কর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের উপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র আঘাতে নাস্তানুবাদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে। অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের।
শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে গেল ৩ নির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে এই কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১,০২৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, জাবেদের ৩৫ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলে সাফিয়াত ও সাদাতের সম্পদ জব্দ করতেও দুদক চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA কর্তৃক সম্পদ জব্দ হওয়ায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ এগুলো আর বিক্রি করতে পারবেন না। জাভেদ সাহেবের ৩৪৩টা বাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ১,০২৫ কোটি টাকা, এইটা আমাদের জন্য NCA ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। সাবেক ভূমিমন্ত্রীর ভাই রনি ও NRBC কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমামের সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান কমিশন চেয়ারম্যান। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দ করতেও চিঠি পাঠিয়েছে দুদক। জাবেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, আকবর সোবান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে একজন বাংলাদেশি হিসেবে দুর্নীতির অভিযোগে আসামি করা হয়েছে জানিয়ে ডক্টর আব্দুল মোনেম বলেন, শেখ রেহানার মেয়ে নিজেকে ব্রিটিশ দাবি করলেও কাগজপত্রে তিনি একজন বাংলাদেশি। টিউলিপ সিদ্দিক দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে লন্ডনের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসলিম দম্পতির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে বলেও জানান আব্দুল মোনেম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেয়া হবে মিসিং সার্টিফিকেট। গতকাল জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সেই বিষয়টি প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত 16 বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। সে মারা গেছে সেটাও জানছি না, লাশও পাইনি। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তির পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না।
মিসিং পার্সন সার্টিফিকেট, সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামিক দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। এত রক্তপাতের পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনমুখী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলোতেই সংস্কার হবে। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেই রকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে তৈরি করা খসড়ার বিবৃতিতে সই করতে সম্মতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কানাডার রকি পর্বতে আয়োজিত G7 সম্মেলনে খসড়া বিবৃতিটি তৈরি করেছে G7 জোটভুক্ত দেশগুলোর নেতারা। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া বিবৃতিতে। এতে আরও বলা হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাবেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস। এবার খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আর কিছুক্ষণের মধ্যেই গোলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জ্বরের কারণে এই টেস্ট খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এই মাঠে সবশেষ 2 মুখোমুখিতে জিততে পারেনি টাইগার। 2013-তে খেলা শেষ হয় ড্রতে, আর 2017-তে বাংলাদেশ পরাজিত হয় 259 রানে। ফিফা ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে 2-2 গোলে রুখে দিয়েছে বোকা জুনিয়র্স। তবে জয় পেয়েছে চেলসি আর ফ্লামিঙ্গো। পর্তুগিজ ক্লাবের বিপক্ষে 21 মিনিটেই মিগুয়েল মেরিয়েন্টেলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার ক্লাবটি। এরপর 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব। 45 মিনিটে আন্ডার হেরেরার লাল কার্ড দেখলে 10 জনে রূপ নেয় বোকা জুনিয়র্স। সেই সুযোগ কাজে লাগে অ্যাঙ্গেল ডি মারিয়া আর নিকোলাস ওটামেরেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা। অন্যান্য খেলায় ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গো 2-0 গোলে হারিয়েছে ইউএস তিউনিসিয়ানাকে, আর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তেহরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IDF এর বোমা নিক্ষেপ। যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্ত করবে সরকার। কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যে 1025 কোটি টাকার সম্পদ জব্দ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ ফ্রিজ করতে দুদকের চিঠি। এবং ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।